হ্যালো, আমার নাম ডা পুরুধামান এবং এই ভিডিওতে আমরা শীতকালে কিডনি ব্যর্থতার রোগীদের মনে রাখতে হবে যে তারা কি করবেন এবং কি করবেন না। কারণ আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আমাদের খাবারের পদ্ধতি পরিবর্তন হয় এবং কিডনির মাত্রাও পরিবর্তিত হয়। শীতকালে সর্বাধিক সংখ্যক রোগীদের কেটামিন স্তরে বৃদ্ধি দেখা যায়। যদি আপনার কেটামিনের মাত্রা 5 হয়, তবে শীতকালে এর মাত্রা শীর্ষমানে পৌঁছাতে 6 হয়। এবং যারা এখানে স্থির, তাদের চিন্তা হয় যে তাদের কিডনি আবার ধীরে ধীরে খারাপ হচ্ছে। তাই শীতের মৌসুমে আপনার শরীরে কি পরিবর্তন আসবে এবং আপনাকে কি করতে হবে তা বুঝতে গুরুত্বপূর্ণ। তাই চলুন শুরু করা যাক। প্রথমেই জানি না কেন শীতকালে কেটামিন হয়। স্মরণ করুন যে গ্রীষ্মকালে আমাদের মাংসপেশি শিথিল থাকে। কিন্তু যখন আবহাওয়া খুব ঠান্ডা হয়, যদি আমরা পুরো কাপড় না পরি তখন আমরা একটু টাইট হয়ে যাই, কাঁধ তুলে হাঁটি। আমাদের পেশি শক্ত হয়ে যায়। সময় বেশি ঠান্ডা হলে আমরা পিছন দিক ঠান্ডা অনুভব করি, যদি শরীরের সামনে খোলা থাকে তবে ঠান্ডা অনুভব করি। আমাদের মাংসপেশিতে যখন অবিরাম সংকোচন হয়, তখন শরীরে কেটামিন উৎপাদন বেড়ে যায়। এখানে কিডনির কোনো অবনতি হয়নি, শরীরে কেটামিনের উৎপাদন বেড়েছে। এই কারণে আমরা আমাদের রিপোর্টগুলিতে কিছু পরিবর্তন দেখতে পাই এবং সেই পরিবর্তনে সামান্য উত্থান দেখতে পাই। সাধারণত আমরা 0.5 থেকে 1 দেখতে পাই। এখন আমরা কিভাবে এটি নিয়ন্ত্রণ করতে পারি? এখন আবহাওয়া বেশ ঠান্ডা, কিন্তু বার ভিতরে আমরা আমাদের তাপমাত্রা ভালো করে রাখতে পারি। এই কারণে আমি সকল কিডনি ফেইলিও রোগীদের উপদেশ দিই যে তাদের বাড়তে কমপক্ষে একটি কক্ষকে ভালোভাবে নিয়ন্ত্রিত করা উচিত। আপনি ঘরের তাপমাত্রা প্রায় 25-26 ডিগ্রি রাখতে চেষ্টা করতে পারেন, কারণ এটি একটি খুব আরামদায়ক তাপমাত্রা যেখানে আপনি ঠান্ডা বা গরম অনুভব করেন না। তাই ঘরের তাপমাত্রা 25-26 ডিগ্রির কাছাকাছি রাখার চেষ্টা করুন। এখন যখন বাইরে যাবেন তখন ঠান্ডার যত্ন নিতে হবে। তাই আমরা আপনাকে প্যাডেড জ্যাকেট ব্যবহার করার পরামর্শ দিই। এখন আমরা প্যাডেড জ্যাকেট এবং অন্য জ্যাকেটের মধ্যে পার্থক্য বুঝতে চেষ্টা করব। প্যাডেড জ্যাকেটের মাঝখানে সুতি থাকে এবং দুটি পাশেই একটি সিনথেটিক কাপড় আছে যা বাকে সম্পূর্ণ ব্লক করে, যার ফলে আমাদের শরীরে উৎপন্ন গরমি আমাদের পোশাকের ভিতরে ফেরত পাওয়া যায় এবং আপনার শরীর উষ্ণ থাকে। বাড়ছের যাওয়ার সময় ভারী হাতদস্তার এবং টুপি ব্যবহার করুন এবং যতটা সম্ভব কম রেখে যাওয়ার চেষ্টা করুন। যদি তুমি বেরোতে হওয়া লাগে তাহলে সূর্যোদয়ের সময় বেরিয়ে যাও। মেঘ এবং বৃষ্টি থাকলে আপনার বার থেকে বের হওয়া উচিত নয়। এ তো গেল তাপমাত্রা নিয়ন্ত্রণের কথা। তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আমরা কেটামিনের মাত্রা বাড়ানো থেকে পরিহার করতে পারি। আর আগেই বলেছি এখানে কিডনি নষ্ট হচ্ছে না, শুধু কেটামিনের উৎপাদন বাড়ছে এটা বুঝতে পারি। কিন্তু আমাদের খাদ্যাভ্যাসেরও পরিবর্তন হয়। আমাদের খাদ্যাভ্যাস বদলে যায়, আমাদের খিদে পেছে এবং এর ফলে রোগীর জন্য কিছু জিনিস খেতে হয় যা খুব ভারী। আর সবার মধ্যে সর্বোচ্চ হল গুড়। গরমে আমরা প্রচুর গুড় খেয়ে থাকি। বাজারে গুড় পণ্যগুলি পাওয়া যায় না, কিন্তু শীত এলেই দীপাবলি আসে। তারপর আছে ররি গজ্জাক। এই সব আইটেম আসতে শুরু করে। মক্কি কি রুটি, সরষক ও শাক এবং গুড়। এই গুড় রোগীর প্রাণ কেড়ে নেয়। এখন কিভাবে লাগে সেটাও বোঝার চেষ্টা করো। আখ থেকে গুড় তৈরি করা হয়। আমরা আখ পাই, আমরা আখের রস বের করে নিই, আর আমরা রস থেকে সামান্য গুড় বানাই। অর্থাৎ এই গুড় সম্পূর্ণ আখের নিরাশ। তাই গোটা আখই রয়েছে পটাশিয়াম। একটু গুড় মধ্যে আসে। যখন আমরা গুড় খাই তাহলে আমরা দেখি যে রোগীর রিপোর্টে একটি বিষয়ে পটাশিয়ামের পরিমাণ বাড়তে শুরু করে। এখন এই পটাশিয়াম ক্যাটারিনের চেয়ে 1000 গুণ বেশি ঝুঁকিপূর্ণ। আমরা সেটা বোঝার চেষ্টা করব। পটাশিয়াম আমাদের পেশিকে শক্তি যোগায়, নচড় করতে। কিন্তু যখন আমাদের রক্তে এর পরিমাণ বেড়ে যায়, এটি আমাদের পেশিতে ক্লান্তি তৈরি করে। এখন আমাদের হৃৎপিণ্ড পেশি দিয়ে তৈরি। এটি সর্বদা সংকুচিত হবে, প্রসারিত হবে, সংকুচিত হবে এবং এর ফলে আমাদের রক্ত শরীরের সারিবদ্ধ হয়। যদি কোন কারণে আমাদের হৃদয় থামে তবে কি হবে? মৃত্যু তো হবে। এখন যদি পটাশিয়াম বেড়ে যায়, পটাশিয়ামের সবচেয়ে খারাপ প্রভাব হলো যে এটি হৃদয় সংকোচন এবং প্রসারণ বন্ধ করে দেয়। আমাদের পাম্প বন্ধ হয়ে যায় এবং রোগী মারা যায়। তাহলে আমাদের করণীয় কি? উচ্চ পটাশিয়াম জাতীয় খাবার খাবেন না, বিশেষ করে গুড়, কারণ আমরা আমাদের বাড়িতে এবং বাজারে গুড় প্রচুর প্রস্তুতি দেখতে পাই। এজন্য এটি একেবারেই এর চলতে হবে।
দ্বিতীয় করণীয় হল মনে রাখা যে সরিষা, পালং শাক এবং বাথু জাতীয় শাকসবজি, এই সবজিগুলি শীতকালে বাজারে আরও বেশি দেখা যায়। আর পালং শাক আমরা প্রায়ই খেয়ে থাকি। তাই আমরা যে শাক সবজি খাই তা পটাশিয়াম পায়। কিন্তু আমরা কিভাবে এটি তৈরি করব? আপনি সরিষা নিচ্ছেন, তুমি সর্ষে সেদ্ধ করেছ, রয়েছে খুবই সামান্য, তারপর তৈরি করার সময় একটু বেশি হল। সরিষার এত বেশি পটাশিয়াম আসে, এজন্য আমরা যখন সরিষা বা যে কোনো শাক সবজি খাই, আমরা দেখছি যে পটাশিয়ামের পরিমাণ বাড়ছে। তাই শাকসবজি দিয়ে শাক তৈরি করা যায় না। তাহলে তোমাকে এর সাথে অন্যান্য সবজি ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি মেথি এবং গাজর দিয়ে সবজি তৈরি করেছেন, একটু মেথি দিলে এক ঝটকাও বানাবেন না। যদি গাজরের সাথে থোড় মেথি যোগ করো তবে কাজ হবে, কিন্তু মেথি দিয়ে শাক বানালে তা কাজ করবে না, কারণ এতে পটাশিয়াম বেশি হওয়ার সমস্যা হতে পারে। এখন এটা সম্পূর্ণ বন্ধ করতে হবে না। আমরা যদি কিছু সাজাই, উদাহরণস্বরূপ আমরা স্বাদ যোগ করতে একটি সবজির উপর ধনে পাতা ড্রেসিং করেছি, আমরা সেটা করতে পারি। যদি আপনি পুদিনা পাতা ব্যবহার করতে চান তবে আমরা সেটি করতে পারি। যদি আপনি মেথি একটু ময়দার সাথে মিশিয়ে খান তবে কোনো সমস্যা হবে না। যদি আপনি স্বাদের জন্য কিছু অল্প পরিমাণে ব্যবহার করতে চান তবে আপনি এটি করতে পারেন। শাক বানাবেন না। তাই এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার মনে রাখতে হবে। শরীর গরম রাখতে হবে এবং খাওয়া দাওয়ার প্রতি বিশেষ যত্ন নিতে হবে। আর কোন কোন জিনিস আছে তা আমি বলে দিচ্ছি। এখন শুধু এই দুটো জিনিস কেন বললাম সেটাও গুরুত্বপূর্ণ, কারণ শীতকালে প্রতি বছর যখন আমরা রোগীদের দেখি, রোগী এমন হয় যে এই ভুলের কারণে মারা যায়। আমি সত বলছি, আমি অস্বীকার করব না, একটি বড় গ্রুপে নিশ্চিতভাবে রোগীর এই ভুল হবে। তাই এই ভুল করার দরকার নেই। এই বছরে আমরা চেষ্টা করব যেন কোনো রোগীর সমস্যা না হয়। তাই এখনই ভিডিওটি বানাচ্ছি। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তবে আপনার পরিবারের সদস্যদের স্পষ্টভাবে বলুন সেই গুড় এবং গুড় জিনিসগুলি বাড়তে আসবে না, কারণ ঘরে এলে একটু কষ্ট হবে, না এলেও সমস্যা হবে না। দ্বিতীয় জিনিস, আপনি সবজি এবং পাতা সম্পর্কে বলছেন, পরিবারের যত্ন নেওয়ার জন্য কি করতে হবে? আমাদের কাজ সহজ হয়ে যায়। সুতরাং এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়। ডায়েট সম্পর্কে আরও জানতে চাইলে আমি ডায়েট সম্পর্কিত অনেক ভিডিও তৈরি করেছি এবং এই ভিডিওর শেষে আমি আপনাদের একটি লিঙ্ক দিব। এই লিঙ্কে গেলে বুঝতে পারবেন কিডনি রোগীদের খাদ্যাভ্যাস। তবে যাওয়ার আগে আমি চাই আপনি কিছু রোগীদের রিপোর্ট দেখতে এবং তাদের বোঝার চেষ্টা করুন কেন এই ক্রিয়েটিনিনের মাত্রা কমে গেলে। আপনার মনে যদি কোন প্রশ্ন থাকে তারপর চ্যানেলে গিয়ে একবার সার্চ করুন, এজন্য আমরা ভিডিও তৈরি করেছি। যদি আপনার মনে এখনো কোন সন্দেহ থাকে, আপনি যদি কিডনি ব্যর্থতা সম্পর্কিত কিছু জিজ্ঞাসা করতে চান, তাহলে আপনি কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য এই বিষয়টি ভিডিও তৈরি করব, কারণ কিডনি ফেইলার একটি সাধারণ রোগ নয়, এটা একটা বড়। মাঝে মাঝে আমরা এটা মিস করি। আমরা এই ধরনের বিষয়গুলো স্পর্শ করার চেষ্টা করি যা প্রত্যেক রোগীর ক্ষেত্রেই সম্পর্কিত, যেমন লুপাস নেফ্রাইটিস, আইজিএ নেফ্রোপ্যাথি। এইটায় রোগীর ভিত্তি খুবই ছোট হয়। এই যদি আপনার অনুরোধ থাকে তা আমরা পুনরায় তারপর আমরা এটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। এতে আমি সবাইকে সঙ্গে আগাম করতে চাই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নমস্কার।